স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে টিভেন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন। আজকে আমরা কথা বলবো প্রেসিডেন্ট জো বাইডেনের প্রার্থিতা নিয়ে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তিনি যে বিতর্ক করেছেন গত বৃহস্পতিবার, সেই বিতর্কে তার যে বিপর্যয়কর ভূমিকা সারা দেশের মানুষ দেখেছে, এরপর থেকে নির্বাচনের প্রতিযোগিতা থেকে প্রার্থিতা প্রত্যাহার করতে তার উপরে একরকমের চাপ তৈরি হয়েছে ডেমোক্রেটিক পার্টির ভিতরে এবং বাইরে। যারা ডেমোক্রেটিক পার্টি করেন, ডেমোক্রেটিক পার্টির বিভিন্ন পর্যায়ের যারা নেতাকর্মী আছেন, তারা নানানভাবে এই ইঙ্গিত দিয়েছেন। অন্তত দুজন কংগ্রেসম্যান, ডেমোক্রেটিক কংগ্রেসম্যান প্রকাশ্যেই প্রেসিডেন্ট বাইডেনকে সরে যেতে বলেছেন। আরও কয়েকজন ডেমোক্রেটিক আইন প্রণেতা বা শীর্ষ পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা ইনিয়ে বিনিয়ে প্রেসিডেন্ট বাইডেনকে সরে যাওয়ার কথাই বলেছেন। তবে শীর্ষ পর্যায়ে যারা ডেমোক্রেট, তারা বাইডেনের এই দুর্বলতা, সমস্যা, এই সব কিছুর পরও তাকেই সমর্থনের কথা জানিয়েছেন, অন্তত প্রকাশ্যে। জনমত জরিপ যেগুলো হয়েছে গত কয়েকদিনে, তার সবগুলোতেই দেখা গেছে যে ডেমোক্রেটরা, এমনকি নিউট্রাল ভোটার্স যারা, ইন্ডিপেন্ডেন্ট ভোটার বা স্বতন্ত্র ভোটার বলি আমরা, তারাও চাচ্ছে প্রেসিডেন্ট বাইডেন প্রার্থী না হোক, তিনি সরে দাঁড়াক, অন্য কেউ প্রার্থী হোক। এত সব চাপ তৈরি হওয়ার পরে অনেকেরই ধারণা ছিল যে প্রেসিডেন্ট বাইডেন হয়তো বা সরে যেতে পারেন, এরকম ইঙ্গিত বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি। কিন্তু আজকে বুধবার প্রেসিডেন্ট বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস তাদের যেই নির্বাচনী প্রচার দল আছে, সেই প্রচার দলের সব সদস্য, সব স্টাফের সাথে একটা বৈঠক করেছেন। সেই বৈঠকে প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, একদম দ্ব্যর্থহীন ভাষায় দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি প্রার্থী থাকছেন, তিনি সরে দাঁড়াবেন না। এক রকমের বলা যেতে পারে ডিফায়েন্স যেটাকে বলে ইংরেজিতে। সিবিএস নিউজ সূত্রের বরাত দিয়ে যেটা বলেছে, মানে প্রেসিডেন্ট বাইডেন এই প্রচার দলের বৈঠকে যে কথাটা বলেছেন, যেভাবে তিনি কথাটা বলেছেন, প্রার্থিতা থেকে সরে না দাঁড়ানোর এবং নির্বাচনে থাকার, পুনর্নির্বাচনে থেকে যাওয়ার, সেই কথাটি হচ্ছে এরকম। প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, অ্যাকর্ডিং টু সিবিএস নিউজ, "Let me say this as clearly as possible I can, and as simply and straightforward as I can. I'm running. I'm the nominee of the Democratic Party. No one is pushing me out. I'm not leaving." বলা যেতে পারে একরকম দৃঢ়ভাবেই তিনি জানিয়ে দিয়েছেন, এত সব বিরোধিতা, আহ্বান, অনুরোধ, যাই বলি না কেন, সব কিছুর পরও তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী থাকছেন, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে তিনি থেকে যাচ্ছেন। যদিও এরই মধ্যে প্রেসিডেন্ট বাইডেনকে সরে যাওয়ার আহ্বান, দাবি, পরামর্শ, এমনকি যারা ডেমোক্রেটিক পার্টি করেন না কিন্তু ডেমোক্রেটিক পার্টিকে সমর্থন করেন, ডেমোক্রেটিক পার্টির প্রতি সহানুভূতিশীল, এরকম অনেক বিশ্লেষক, বিশেষজ্ঞ, তাদের কথাও আমরা শুনেছি। তাদের বক্তব্য মোটা দাগে প্রেসিডেন্ট বাইডেনের নির্বাচনে থাকা ঠিক হবে না, বিকল্প হিসেবে অনেকের কথা বলেছেন। আমরা সেই বিষয়টাতে পরে আসছি। এই সব কিছুর পরও প্রেসিডেন্ট বাইডেন প্রার্থী হিসেবে থেকে যাচ্ছেন। তবে বুধবার ডেমোক্রেটিক পার্টির যারা গভর্নর আছেন বিভিন্ন স্টেটে, তাদের সাথে একটা রুদ্ধদ্বার বৈঠকের কথা জানিয়েছে দ্য হিল। সেই বৈঠকে বাইডেন কি বলেছেন তার ফলাফল আমরা এখনও জানতে পারিনি। তবে বাইডেন ব্যক্তিগত আলাপচারিতায় এটা বলেছেন বা স্বীকার করেছেন যে দ্বিতীয় মেয়াদের জন্য তিনি যে প্রার্থী হচ্ছেন বা থেকে যাচ্ছেন, এই বিষয়ে আগামী কয়েকটা দিন খুবই গুরুত্বপূর্ণ। এটি বলছে এবিসি নিউজ। প্রেসিডেন্ট বাইডেনের প্রার্থিতা নিয়ে যে উদ্বেগ, উৎকণ্ঠা দেখা দিয়েছে, তাতে করে যারা প্রেসিডেন্ট বাইডেনের অর্থদাতা, তাদেরকে আশ্বস্ত করার জন্য তাদের উদ্দেশ্যে প্রচার দলের যারা সদস্য, তারা কিছু বার্তা দিয়েছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন, অর্থদাতাদের, যে প্রেসিডেন্ট বাইডেন প্রার্থী থাকছেন এবং প্রেসিডেন্ট বাইডেনের নির্বাচনী তহবিল আগের চেয়েও বেড়েছে, এমনকি সেই বিপর্যয়কর বিতর্কের পরও তার তহবিল বেড়েছে। ফলে তারা প্রেসিডেন্ট বাইডেনের বিকল্প কিছু ভাবছেন না এবং অর্থদাতাদের আশ্বস্ত করছেন যে তিনি প্রার্থী থাকবেন। একই সাথে গত দুদিন ধরে, আজকে এবং গতকালও, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি প্রেসিডেন্ট বাইডেনের শারীরিক এবং মানসিক সক্ষমতা, সুস্থতা, এগুলোর ব্যাপারে তিনি স্পষ্ট বলেছেন যে তারা নিয়মিত এগুলো পরীক্ষা করছেন এবং সব ঠিক আছে।
এবং এই ব্যাপারে তারা যা বলছেন সেটা খুবই একেবারে স্পষ্ট তথ্য বা প্রতিবেদন এরকম। বাইডেনের বিতর্কের বিপর্যয়ের কথা হোয়াইট হাউস স্বীকার করেছে, কিন্তু তিনি প্রার্থী থাকছেন এ কথা আজকেও প্রেস সেক্রেটারি বলেছেন সাংবাদিকদেরকে। এই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং প্রেসিডেন্ট বাইডেন প্রার্থী আজকে পর্যন্ত আছেন, দৃঢ়ভাবে জানিয়েছেন। তারপরও তো সরে যাওয়ার বা বদল হওয়ার বা তার মন পরিবর্তন করার বা দলের সিদ্ধান্ত নেওয়ার সুযোগটা থাকছে। তাতে করে বিকল্প কাদের নাম এসেছে, তাদের মধ্যে কারা ভালো হতে পারেন, কে সেরা হতে পারেন, কে ট্রাম্পকে হারাতে পারেন, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। সেই পর্যায়েটা আমরা পরে আসছি। আমি শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের সাথে আজকে অতিথি হিসেবে যুক্ত আছেন ডক্টর নাকিবুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর, ফাইন্যান্স, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা। প্রফেসর নাকিবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের আরও একজন অতিথি কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন, শেখ আল মামুন এরই মধ্যে যুক্ত হয়ে গেছেন। তিনি শিক্ষাবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক এবং মামুন টিউটোরিয়ালের সিইও। মামুন ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে প্রফেসর নাকিবুর রহমান, আপনার প্রতিক্রিয়া জানতে চাই। প্রেসিডেন্ট বাইডেন আজকে যা বলেছেন, কিছুক্ষণ আগে আমি শোনালাম আপনাকে, যা কিছু হয়েছে গত বৃহস্পতিবার থেকে আজকের বুধবার পর্যন্ত প্রায় এক সপ্তাহে যা কিছু হয়েছে দলে এবং দলের বাইরে, তারপরও বাইডেন বলছেন যে তিনিই থাকবেন এবং একরকমের মানে ডিফায়েন্ট বলা যেতে পারে, ডিফায়েন্টলি তিনি এই ঘোষণা দিয়েছেন। এ কথাই বিভিন্ন গণমাধ্যম বলছে। আপনার প্রতিক্রিয়া কি? জি, অনেক ধন্যবাদ নাজুল ভাই। না, ডিফাইন্ড হওয়াটাই তো স্বাভাবিক, এটা একটা ন্যাচারাল আউটকাম। তিনি সর্বশেষ সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না একটা সিদ্ধান্তে অবনীত হয়, তার আগ পর্যন্ত আপনারা যদি এর আগেও এরকম ধরনের ঘটনা যদি দেখেন, যখন আইজেনহাওয়ার সিদ্ধান্ত নিলেন যে তিনি ইলেকশনে রান করবেন না, সে সময়ও কিন্তু তিনি একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ডিফাইন্ড ছিলেন। এবং এটাই ইলেকশন ক্যাম্পেইনের স্ট্র্যাটেজি, কারণ এভরিথিং ইজ আনসার্টেন। তিনি ইলেকশন থেকে সরে দাঁড়াবেন কি দাঁড়াবেন না, এটা সিদ্ধান্ত হতে সময় লাগবে। এবং যদি ডেমোক্রেটিক পার্টি এই ভুল সিদ্ধান্তও শেষ পর্যন্ত নেয় যে তিনি হবেন ডেমোক্রেটিক পার্টির নমিনি, তো একটা স্ট্রং মেসেজ যাতে করে পারসিভড হয়, এটার একটা ব্যাকআপ প্ল্যান তো অবশ্যই আছে। সুতরাং জো বাইডেন এখন যেটা বলছেন, তার অফিস থেকে যে বক্তব্যগুলো আসছে এগুলা সবই এটা পাবলিক বক্তব্য এ ধরনেরই আসবে, এর ব্যতিক্রম আসার কথা না। কিন্তু আমরা যদি দেখি যে একেবারে শুরুর দিক থেকে, যে এর আগে এরকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি। আজকে টেক্সাসের খুবই ইনফ্লুয়েন্সিয়াল ডেমোক্রেটিক কংগ্রেসম্যান লয়েড ডগেট, যিনি দীর্ঘদিন ধরে, আই থিঙ্ক তিনি অলমোস্ট এক দশকেরও বেশি সময় ধরে তিনি হাউসে আছেন, তিনি কিন্তু আজকে প্রথম কংগ্রেসম্যান হিসেবে পাবলিকলি ঘোষণা দিয়েছেন, পাবলিকলি আহ্বান জানিয়েছেন জো বাইডেনকে নির্বাচন থেকে সরে যেতে। এবং সাথে সাথে ন্যান্সি পেলোসি, যিনি আরো একজন কংগ্রেসম্যান রাউল বিভাসভার, তিনিও বলেছেন। এবং সবচেয়ে সিগনিফিক্যান্ট হলো যে ন্যান্সি পেলোসির আহ্বান, কারণ ন্যান্সি পেলোসি যদিও তিনি এখন স্পিকার, এখন ডেমোক্রেটিক পার্টি লিডার নন, হাকিম জেফরিজ এখন ডেমোক্রেটিক পার্টি লিডার, কিন্তু তিনি দীর্ঘদিন ডেমোক্রেটিক পার্টির অন্যতম প্রভাবশালী সদস্য ছিলেন এবং তিনি সাবেক স্পিকার। এবং তার কাছ থেকে, এবং তিনি কিন্তু ন্যান্সি পেলোসি প্রিটি মাচ রিপ্রেজেন্ট করে ডেমোক্রেটিক পার্টির ইস্টাবলিশমেন্টের যেই মনোভাব, সেটাকে কিন্তু তিনি রিপ্রেজেন্ট করেন। এবং দীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে কিন্তু তিনি ডেমোক্রেটিক পার্টির রাজনীতির সাথে সংযুক্ত। সো এই দুইজনের কাছ থেকে যখন ডগেট এবং ন্যান্সি পেলোসির কাছ থেকে আহ্বান আসা, এটা বিরাট একটা বিষয়। এবং এটাও আমাদের জেনে রাখা ভালো যে আপনি যে বৈঠকের রেফারেন্সটা দিলেন, যে স্টাফদের সাথে একটা মিটিং করেছেন, সেখানে অবশ্যই স্টাফদেরকে একটা মনোবল দিবেন, এটা স্বাভাবিক। কিন্তু সাথে সাথে কিন্তু তিনি ডেমোক্রেটিক পার্টির বেশ কিছু প্রভাবশালী ব্যক্তিদের সাথে, ইনক্লুডিং হাকিম জেফরিজ, চাক শুমার এবং ন্যান্সি পেলোসির সাথে কিন্তু প্রাইভেট বৈঠক করেছেন। সেই বৈঠকের আউটকাম কিন্তু আমরা জানি না। এবং আমরা দেখছি যে ডেমোক্রেটিক পার্টির যেই কংগ্রেসম্যানরা, তারা কিন্তু খুব সাবধানে বক্তব্য দিচ্ছে। এবং এই সাবধানতাটা মানে ফোর্সফুল যেভাবে হওয়ার কথা ছিল, তাদের কাছ থেকে কিন্তু এই ফোর্সফুল বক্তব্য আসছে না। সুতরাং এখানে আমরা আরো একটা বিষয় যদি দেখি, যে যদিও বিষয়টা কিছুটা নেগেটিভলি আমি বলবো,
যে আমরা দেখেছি যে গত রবিবারে জো বাইডেন তার পরিবারের সাথে পরামর্শ করেছেন যে তিনি নির্বাচনে থাকবেন কি থাকবেন না, এবং তার এই পারিবারিক পরামর্শের একজন বড় পরামর্শদাতা ছিল হান্টার বাইডেন, যার মানে পরামর্শ দেওয়ার সক্ষমতার ব্যাপারে আমেরিকাবাসী অবশ্যই প্রশ্ন রাখতে পারে। মানে পরিবার তাকে সমর্থন দেবে, এটা খুবই স্বাভাবিক না? দলের সমর্থনটা বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই পরিবার তো তাকে সমর্থন করবে, কিন্তু সেখানে প্রশ্নটা এখানে না। প্রশ্ন হলো যে পরিবারের জিল বাইডেনের প্রতি আমেরিকানদের একটা শ্রদ্ধার জায়গা রয়েছে, কিন্তু সেখানে যদি হান্টার বাইডেন যদি একটা মূল ভূমিকা পালন করে, হান্টার বাইডেনের যে অতীত ইতিহাস, সেখান থেকে তিনি একজন সূক্ষ্ম পরামর্শদাতা হিসাবে সম্মানিত কিন্তু হবেন না। সো এই বিষয়গুলো রয়েছে। সো তার পরিবার থেকে অবশ্যই তাকে সাপোর্ট দিবে। হান্টার বাইডেনকে নিয়ে আরেকটি বিতর্ক চলছে এখন। ক্যাম্প ডেভিড থেকে সরাসরি যখন হোয়াইট হাউসে এসছেন, হান্টার বাইডেন একটা বৈঠকে ঢুকে পড়েছেন, সেটি নিয়েও অনেক কথাবার্তা হচ্ছে যে তিনি তো এর মধ্যে দোষী সাব্যস্ত। সুতরাং এই বিষয়গুলোর কারণে এই বৈঠকগুলার যে আউটকাম, এটা খুব একটা ম্যাটার করে না। এখন যে জিনিসটা ম্যাটার করে সেটা হলো যে জো বাইডেন দীর্ঘদিন ধরে আমেরিকাকে সার্ভ করেছেন। তিনি যেই 4 বছর প্রেসিডেন্ট ছিলেন, অবশ্যই সারা বিশ্বব্যাপী ইট ওয়াজ এ ডিজাস্টার, কিন্তু ইকোনমির জন্য তিনি কিছু ভালো কাজ করেছেন, এবং তার যেই ঐতিহ্য, তার যে লেগেসি রয়েছে, এটা অফকোর্স গাজার কারণে টার্নিশড। নতুন জেনারেশন তার প্রতি বিরূপ হয়ে গিয়েছে। সুতরাং তিনি যদি সত্যি সত্যি দেশকে ভালোবাসেন, তাহলে তার উচিত নির্বাচন থেকে সরে দাঁড়ানো, কারণ এখন যে অবস্থা বিরাজ করছে, কোনোভাবেই এই নির্বাচনে জো বাইডেনের পক্ষে জিতা সম্ভব না। সুতরাং এই দেশকে তিনি একজন জঘন্য ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পের হাতে ছেড়ে দিয়ে যাবেন, যার হাতে গণতন্ত্র, মানবাধিকার, মূল্যবোধ সবকিছু হুমকির সম্মুখীন। এটাই এখন দেখার বিষয়। জো বাইডেন যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হয়ে থাকেন, তাহলে পরে তার জন্য নির্বাচন থেকে সরে দাঁড়ানোই এখন একমাত্র পথ। স্টিল এটা কি সাফিসিয়েন্ট হবে কিনা ডেমোক্রেটদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, সেটা এখনো দেখার বিষয়, কিন্তু স্টিল দ্যাট গিভস ডেমোক্রেটস এ ফাইটিং চান্স। কিন্তু জো বাইডেন কোনোভাবেই ডেমোক্রেটদের একটা ফাইটিং চান্স দিতে পারেন। আমি যেটা শেষ করব বলে যে আমি আজকে নর্থ ক্যারোলিনা, হুইচ ইজ হিস্টোরিক্যালি হ্যাজ বিন এ রিপাবলিকান স্টেট ফর প্রেসিডেন্সিয়াল ইলেকশন, যদিও গভর্নর ডেমোক্রেট, লাস্ট বারাক ওবামা প্রথম টার্মে নর্থ ক্যারোলিনা জিতেছিলেন, কিন্তু স্টিল নর্থ ক্যারোলিনা ওয়াজ উইদিন দ্য মার্জিন অফ এরার। 2%-এর মধ্যে কিন্তু প্রত্যেক বছরই ছিল, হিলারি ক্লিন্টনের সময়, ওবামার সেকেন্ড টার্মে, তারপরে জো বাইডেনের টার্মে। কিন্তু এখন নর্থ ক্যারোলিনাতে যে পোলটা দেখা যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প 12% জনপ্রিয়তা এগিয়ে আছে নর্থ ক্যারোলিনাতে। সুতরাং মানে জো বাইডেন ক্যাম্পেইনের একটা স্ট্র্যাটেজি ছিল যে ঠিক আছে, আমাদের মিশিগান, মিনেসোটা লাগবে না, আমরা পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলিনা দিয়ে পার হব। নর্থ ক্যারোলিনা আস্তে আস্তে করে হাতছাড়া হয়ে যাচ্ছে জো বাইডেনের। জি, শেখ আল মামুন, প্রেসিডেন্ট বাইডেন সরে যাওয়ার দাবির সাথে একমত জানালেন প্রফেসর নাকিবুর রহমান। তিনি সরে গেলে কে প্রার্থী হতে পারেন এবং এ পর্যায়ে এসে প্রার্থী বদলের ফলাফল কি হবে, সেটি নিয়েও কিন্তু বিস্তর আলোচনা আছে। ফলে ডোনাল্ড ট্রাম্পকে জো বাইডেন হারাতে পারবেন না, অন্য কে এসে হারাবেন, এই সময়ের মধ্যে অন্য একজন প্রার্থী এসে ওই অবস্থান তৈরি করতে পারবেন কিনা, সে আলোচনা আছে। সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়েও আমরা আলোচনা করব। তার আগে আপনার কাছে প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাই, বাইডেন সরে না যেতে চাওয়া, এটা কি বাইডেনের ব্যক্তিগত স্বার্থ, পারিবারিক স্বার্থ, ছেলেকে বাঁচানোর স্বার্থ, নাকি তিনি সামগ্রিকভাবে দেশের এবং ডেমোক্রেটিক পার্টির স্বার্থ দেখছেন? ওয়েল, অ্যাজ এ সিটিং প্রেসিডেন্ট, আমরা প্রথমে যখন জানি যে প্রথমবার সে যখন রান করতেছিল, সে কিন্তু প্রথমে বলছিল যে আই এম গোনা রান ফর ওয়ান টার্ম, উই গোনা ফাইন্ড সামবডি মোর এনার্জেটিক, মোর ইয়াঙ্গার। এবং তাকে কিন্তু বিহাইন্ড দ্য সিন কন্টিনিউয়াসলি কিন্তু তার যেসব ডোনাররা, বিগ ডোনাররা, ধরেন ফর এক্সাম্পল নেটফ্লিক্স co-owner, they pay millions of dollars. And আমরা জানি যে there is millions of people out there, they love Democratic Party, not individual Joe Biden, but they like to see the Democratic Party in the power, because আমরা জানি if Republican Party, especially Trump coming to power, is going to be a disaster for the country, for the whole world. So we don't want that, absolutely not. এবং বাইডেনও কিন্তু এটা খুব ভালো করে বুঝে, এবং সে করে কিন্তু প্রথমে যখন সে রান করছে সে বলছিল, বাট রাইট নাও
আমরা ফার্স্ট ডিবেটের পর এখন যে দেখতে পারতেছি ইটস এ ডিজাস্টার, ইটস অ্যাবসলিউটলি ডিজাস্টার। এটা প্রিভিয়াসলি কিন্তু সমস্ত ডোনার, সমস্ত পাবলিক, সমস্ত অনেক লোকে কিন্তু তাকে এ ব্যাপারে কিন্তু অনেক তাকে ওয়ার্নিং দিচ্ছিল, কিন্তু কেউ কিন্তু শুনতেছিল না, বলতেছিল না হোয়াট, আই এম ফিট, আই এম গোনা রান, আই এম গোনা বিট দিস গাই। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. But we proved that he cannot articulate the things as a president of the, the leader of the, আমরা যেটাকে বলা হয় the free world. তাকে কিন্তু সবসময় যে স্ক্রিপ্ট দেখে কথা বলতে হবে, যে টেলিপ্রম্পটে কথা বলতে হবে, কিন্তু আমেরিকান পিপলরা কিন্তু they don't like it. কন্টিনিউয়াসলি সে কিন্তু এটাই করে আসছে, এবং ইট ওয়াজ ওয়ান অফ দ্য রিজন দ্যাট ইট ওয়াজ এ ডিজাস্টার, যেটা দেখছি ডিবেটে। তার কারণ সে প্রত্যেকটা প্রেস ব্রিফিং, প্রত্যেকটা কনফারেন্স, সবসময় সে তাকে যেটা লিখে দেওয়া হয়, সে টেলিপ্রম্পটে হোক, সেখান থেকে ইন্ডেক্স কার্ডে দেখে সেটাই বলে, কিন্তু ইট ওয়াজ এ ডিজাস্টার, এটা প্রুভেন। এখন ইয়েস, উই হ্যাভ নো আদার চয়েস। আমরা উই ডোন্ট লাইক টু সি দ্য পিপল যারা জানে যে ডেমোক্রেটিক পার্টিকে সাপোর্ট করে, আমরা চাই না যে এগেন ট্রাম্প পাওয়ারে আসুক। সো ডেফিনেটলি Biden should step down, step aside, এবং there's a lot of energetic people and still আমরা বিকল্প প্রার্থীর আলোচনাটা পরে আসবো। তার আগে আপনার কাছে জানতে চাই যে জো বাইডেন বিতর্কে একরকমের বিপর্যয়কর ভূমিকা রেখেছেন, মানুষ হতাশ হয়েছে, তিনি টেলিপ্রম্পটার ছাড়া কথা বলতে পারেন না, কিন্তু প্রেসিডেন্টের কাছে মানুষের প্রত্যাশার কথা যদি বলি, দেশের স্বার্থের কথা যদি বলি, কথাটা বেশি গুরুত্বপূর্ণ না কাজটা বেশি গুরুত্বপূর্ণ? ট্রাম্প কথায় পটু, যদিও মিথ্যাচার করেন, বাইডেন কথায় পটু না, তিনি আটকে যান, ভুলে যান, কিন্তু তিনি কাজগুলো তো ভালো করেন। ফলে কথা এবং কাজের যে পার্থক্য, সেই জায়গায় শুধু কথার কারণে তাকে বাদ দিতে চাওয়ার দাবিটা কতটা যৌক্তিক? Look, we need to see a leader who, শুধু কাজ না, আমরা জানি যে বাইডেন অনেক ভালো ভালো কাজ করছে, অনেক প্রজেক্ট করছে, is going to be very helpful for American economy for a long term, for the next 10-20 years. But that's not the point. Point হচ্ছে একজন ফ্রি লিডার হিসেবে আপনি যদি তাকান, জেফকে দিকে তাকান, ক্লিন্টনের দিকে তাকান, they had the leadership, the charisma. এই যে ক্যারিশমাটা আছে, যে এনার্জি আছে, যে মানুষ তাদের কথা শুনলে তারা they feel more, আস্থা ফিল করে বা মোটিভেটেড ফিল করে, সেই ধরনের এনার্জি, সেই ধরনের একটা যে ক্যারিশমা, যে একজন লিডারশিপের কাছ থেকে কিন্তু এক্সপেক্ট করে। ইটস নট অলওয়েজ you provide, you complete the job well done. It's not only things. Of course, unemployment rate is to be done, inflation has to go down, people has to have a job, all other good things that, the Democratic Party, the border has to be closed, a lot of good. But at the same time, as a leader, they like to hear from you, who you are, how you're going to present this, how you're going to deliver this thing. Amra jani is that Joe Biden is very, very, very authentic. He came from really regular family. His parents worked hard. This is a really good example, but at this point, he's 81 years old. We need to see a new figure. Only তার কাজ দিয়ে প্রুভ করলে হবে না, তার কথাও বলতে হবে, মানুষকে কনভিন্স করতে হবে। আমরা যেটা দেখতেছি যে গাজা ওয়ারের পরে, lot of states, উইসকনসিন, মিশিগান, পেনসিলভেনিয়া, he is going to lose. এবং এখন যদি আমরা যেটা বলা হয় যে রাস্ট বেল্ট, নর্থ ক্যারোলিনা বা পেনসিলভেনিয়ার ওহাইওর পাশ দিয়ে নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, সেখানেও যদি সে, আগের বার আমরা কিন্তু হোপ ছিল যে he is going to win, যদিও উইন করেনি, কিন্তু বাট ইট ওয়াজ এ very close margin, কিন্তু সেখানে আমরা দেখতেছি huge difference. So এখানে we could see that Trump is becoming president. So at this point he should not really এটাকে হোল্ড করে, এখানে এই মুহূর্তে হোল্ড না করে he should let it go. এবং আমরা জানি যে যদিও বাইডেনকে ভোট দিচ্ছে প্রাইমারি ইলেকশনে, কিন্তু আমরা জানি যে অল্টারনেট প্রসেস আছে, সেখানে ডেলিগেট যারা যখন মিট করবে, they could select somebody from California. আমরা জানি যে গভর্নরের এখন মিটিং হচ্ছে, so they could select the মিশিগানের গভর্নর Greg Whitman, David Newsom. There's a lot of other good people out there. They could be a really good candidate to beat Trump. মানে প্রার্থিতা বদল করা, সেটি ন্যাশনাল কনভেনশনের মাধ্যমে যদি করা হয়, যেটি বলা হচ্ছে, এই যে সময়টুকু হাতে আছে, হ্যাঁ, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 4 মাসের মতো, এই 4 মাসের মধ্যে নতুন প্রার্থী এসে তার প্রচারণা থেকে শুরু করে তার পারফরমেন্স, তার লিডারশিপ, তার ব্যক্তিত্ব, মানুষের আস্থা অর্জন, এটা করা কতটা সম্ভব হবে? It's absolutely possible. I mean, there are some good people. আমি যেটা বললাম, ডেভিড নিউসামের কথা কিন্তু অনেক আগে থেকেই মানুষ জানে,
সে ন্যাশনাল স্টেজে হি ইজ ভেরি পপুলার, ডেমোক্রেটিক পার্টির সবাই তাকে জানে। হি হ্যাড এ ডিবেট উইথ ফ্লোরিডা গভর্নর, তার সঙ্গে হয়েছে। সো উই নো দ্যাট হি ইজ ক্যাপেবল, হি ইজ রেডি টু govern, and he ready to lead this country. So like him, there's also a few other candidates. আমি বলবো যে Kamala Harris, he was a vice president for last 4 years. He was a senator for some times. She could be also a good candidate. But the national Democratic delegate gulo আছে behind the scene, they could really figure it out within few months. You don't need even 4 months. তারা এর আগে কিন্তু সিলেক্ট করতে পারে who could be the best candidate, এবং অবশ্যই সেখানে কনফারেন্সে গিয়ে যে ডেমোক্রেটিক কনভেনশন হবে সেখানে তারা তাদের যে ডেলিগেট গুলো আছে সেগুলোকে প্লেস করে বিকল্প উপায়, বিকল্প প্রার্থীর যত পথ খোলা আছে এবং যত অপশনস আছে, যত ভালো ভালো বিকল্প প্রার্থী আছে, সেখানে যাওয়ার আগে তো দরকার বাইডেনের নিজে রাজি হওয়া যে না আমি সরে যাব, আমি দাঁড়াবো না, আমি থাকবো না, কিন্তু সেটা তো তিনি করছেন না। ফলে যদিও সময় হাতে আছে, এবং যেটা আমি শুরুতে বলছিলাম যে বাইডেন প্রাইভেটলি বলেছেন যে আগামী কয়েকটা দিন খুব গুরুত্বপূর্ণ, তার মানে এর মধ্যেও হতে পারে বা না পারে। বাইডেন যদি সিদ্ধান্ত না নেন, দল তো তাকে পারসুয়েট করছে না, বা যারা বলছেন দু একজন প্রকাশ্যে বলছেন, বাকিরা ইনিয়ে বিনিয়ে বলছেন, জনমত জরিপে আমরা দেখছি, কিন্তু এবং তিনি কিন্তু বাধ্য হবেন না সেটাও বলেছেন আজকে। ফলে যতক্ষণ তার নিজের উপলব্ধি না আসে, দল, সমর্থক, ভোটার, বিশেষজ্ঞ, আপনার ডেমোক্রেটিক পার্টির শুভাকাঙ্ক্ষী, বিশ্লেষক, যাদের কথাই বলি না কেন, সেগুলোর তো কোনো প্রভাব তার উপরে পড়ছে না। এই জায়গায় কি তিনি খুব গর্তমি করছেন? Well, no, it's like he's passing the time. He already decided that he's going to step down. He talked to the most influential people, Nancy Pelosi, Chuck Schumer, Jeffrey. তাদের সঙ্গে কিন্তু কথা বলছি, যদিও এটা আমরা প্রেসে এখনো পাবলিশ হয়নি। He also considered the biggest donor. আজকে বিভিন্ন গণমাধ্যমের প্রথম ধাপের খবর ছিল এই তার নমনীয়তা বা সরে দেওয়ার বিষয়টা। এরপরে যখন ক্যাম্পেইন টিমের সাথে বৈঠকে তিনি কড়া ভাষায় বললেন, এরপরে আবার সকল গণমাধ্যম বলছে যে না, উনি যাচ্ছেন না, উনি একদম দৃঢ়ভাবে, শক্তভাবে ঘোষণা দিয়ে ফেলেছেন। লোক, আমরা জানি যে একজন ব্যক্তির থেকে দেশ অনেক বড়, এটা অনেক পুরনো একটা স্লোগান। তো এখানে কিন্তু সে কিন্তু এটা খুব ক্লিয়ারলি বুঝে যে দিস কান্ট্রি, the Democratic Party is more important than myself as a Joe Biden. If I cannot, সেটাও বলছে যে it seems like I cannot deliver this, I cannot win against Trump. সে যদি এই কথাটা বলে থাকে, the next thing he should step down, and he's going to do this. You will see within a week that he's going to step down, and they're trying to figure it out without making a huge chaos inside the party. How could you some reasonable way to present the alternate of Joe Biden? সেটাই তারা এখন পার্টি থেকে ফিগার আউট করার চেষ্টা করতেছে। And by this time he's showing that I'm still committed, I'm strong, I'm not stepping down. এগুলো তো অবশ্যই তাকে বলতে হবে, না হলে তাদের ভিতরে একটা পার্টির ভিতরে একটা chaos হতে পারে। সেই chaosটাকে তাকে স্টপ করার জন্য বিহাইন্ড দ্য সিন সে ফিগার আউট করতেছে কাকে এটা দেওয়া যায়। সেটাই সে কিন্তু ডোনারদের সঙ্গে এবং পার্টি চিফ যারা এলিট যেটা বলা হয়, পার্টি লিডার বিসাইড দ্য গ্রাসরুট, যারা ডেমোক্রেটিক পার্টি রান করে, আপনি বলছেন যে তাদের সঙ্গে পরিবর্তনের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা যাচ্ছেন। এ পর্যন্ত যাদের নাম বিকল্প হিসেবে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে, বিভিন্ন ব্যক্তির মুখে আমরা শুনেছি, সেগুলো আমি একটু একসাথে করে এইটুকু যদি বলি। বাইডেন সরে গেলে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কে হতে পারেন সেই আলোচনা যাদের নাম এসেছে: ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, ক্যালিফোর্নিয়া গভর্নর গ্যাভিন নিউসাম, নর্থ ক্যারোলাইনার গভর্নর রয় কুপার, মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মোর, মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার, ইলিনয়ের গভর্নর জেবি প্রিৎস্কার, পেনসিলভেনিয়ার গভর্নর জশ শ্যাপিরো, কেন্টাকির গভর্নর এন্ডি বেশিয়ার, সেনেটর এমি ক্লোবুশার, সেনেটর কোরি বুকার এবং সেনেটর রাফায়েল ওয়ার্নার। এছাড়াও গণমাধ্যমের সংবাদ অনুযায়ী ট্রান্সপোর্টেশন সেক্রেটারি পিট বুটিজাজের প্রার্থী হওয়ার যে আকাঙ্ক্ষা, সেটাও এখন আর গোপন না। আর সবশেষ যদি বলি, রয়টার্স ইপসসের একটা জরিপ বলছে ডেমোক্রেটদের মধ্যে শুধুমাত্র, আমি আবারও বলছি, ডেমোক্রেটদের মধ্যে শুধুমাত্র সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাই ডোনাল্ড ট্রাম্পকে হারাতে পারেন। এবং যেই জরিপটি তারা চালিয়েছে রয়টার্স এবং ইপসস, সেখানে দেখা গেছে মিশেলের পক্ষে 50% মানুষ ভোট দিয়েছে, ট্রাম্পের পক্ষে দিয়েছে 39%। তার মানে মিশেল ওবামার প্রতি এত আস্থা, সমর্থন, কিন্তু ডেমোক্রেটিক পার্টিতে তো তিনি সেভাবে সক্রিয় না। তার হোয়াইট হাউস ছাড়া পর থেকে তিনি কোনো রাজনৈতিক তৎপরতা সেভাবে নাই, অথচ তিনি এত বেশি প্রভাবশালী। যাদের নাম বললাম সবশেষ মিশেল ওবামা পর্যন্ত, প্রফেসর নাকিবুর রহমান, এদের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় কাকে আপনি মনে করেন? জি, অনেক ধন্যবাদ। আমি এই প্রশ্নে আসছি, আমি একটু আপনার সাথে শেয়ার করতে চাই যে
প্রেসিডেন্সিয়াল নির্বাচনের যেহেতু প্রাইমারি হয়ে গিয়েছে, যদি জো বাইডেনকে রিপ্লেস করতে হয়, এটার অফিসিয়াল মেথডটা কি, ডিএনসির কোনো মেকানিজম আছে কিনা। সো আপনি ঠিকই বলেছেন যে যদি তিনি নিজের স্বইচ্ছায় যদি সরে না যান তাহলে পরে এটা ডিফিকাল্ট, কিন্তু স্টিল দেয়ার ইজ এ প্যাথওয়ে। যেটা আমরা দেখেছিলাম যে 1968-এ আইজেনহাওয়ার তিনি ভিয়েতনামের যুদ্ধে যখন জনপ্রিয়তা হারিয়েছিলেন তখন তিনি প্রেসিডেন্সিয়াল তার আরও একটা টার্ম বাকি ছিল, কিন্তু তিনি কিন্তু সেই টার্মটা অ্যাভেল করেননি, তিনি নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিজেই সরে গিয়েছিলেন, যদিও প্রাইমারিতেই তিনি কন্টেস্ট করেননি। কিন্তু আবার আরেকটা বিষয় রয়েছে যে যদি এখানে জো বাইডেন স্বইচ্ছায় এখন আজকে কিংবা কালকে কিংবা 4-5 দিনের মধ্যে যদি তিনি ডিসিশন নেন যে তিনি নির্বাচন করবেন না, তাহলে পরে ডেমোক্রেটিক পার্টির যে রুল, সেই রুল অনুযায়ী যে বিকল্প প্রার্থী ঘোষণা করার এখতিয়ার জেমি হ্যারিসনের আছে। জেমি হ্যারিসন হলো যিনি লিন্ডসি গ্র্যামের এগেইনস্টে সাউথ ক্যারোলাইনাতে সিনেট নির্বাচন করেছিলেন, এখন ডিএনসির চেয়ারপারসন। সো জেমি হ্যারিসন 4 জন ব্যক্তির সাথে পরামর্শ করে তাদের ভোটে একজন নমিনি প্রেজেন্ট করতে পারে, যার জন্য রোল কল হবে। এই 4 জন হলো, একটু ইন্টারাপ্ট করি, মানে বাইডেন যদি ছাড়তে নাও চান তারপর কনভেনশনের মাধ্যমে সেটা করা সম্ভব? না, যদি বাইডেন স্বইচ্ছায় যদি বলেন যে তিনি আর নির্বাচন করবেন না, তখনকার প্রক্রিয়াটা আমি বলছি যে এই 4 জন অল্টারনেটিভ প্রার্থী নমিনেট করতে পারে। এরা হলো নাম্বার 1 চাক শুমার, সিনেট লিডার, তারপরে মাইনরিটি লিডার হাকিম জেফরিজ, তারপরে হলো ওয়ালটস যিনি হলেন গভর্নর, ডেমোক্রেটিক গভর্নর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, এবং ডিএনসির প্রেসিডেন্ট চেয়ারপারসন জেমি হ্যারিসন। এই 4 জন একজন ব্যক্তিকে নমিনেট করবেন এবং তাকে যদি মেইনলি ওই জো বাইডেনের ডেলিগেট যারা আছেন তারা যদি তাদের ভোটটা ট্রান্সফার করে, দেন ইট ক্যান বি এ ইউনানিমাস ক্যান্ডিডেট। সো এটা হলো একটা প্রক্রিয়া। কিন্তু দ্বিতীয় প্রক্রিয়াটা যেটা একটু কঠিন, যদি জো বাইডেন গো ধরে থাকেন যে তিনি স্বেচ্ছায় এই প্রত্যাহার করবেন না, তখনকার অ্যাপ্রোচটা হলো সেটা হলো ইনক্যাপাসিটেড, যেটা হলো যে তিনি যদি তার দায়িত্ব পালন করতে না পারেন বলে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন মনে করে। এবং এটারও নজির রয়েছে। 1972 সালে ন্যাশনাল কনভেনশনে জিম ম্যাগভার্নের যিনি রানিং মেট ছিলেন সেনেটর, তিনি অসুস্থতার কারণে তাকে রিপ্লেস করে আরেকজনকে নমিনেট করা হয়েছিল। সো ওই প্রসেসটা একটু কমপ্লিকেটেড বাট স্টিল পসিবল। সো ওয়েদার জো বাইডেন উইলিংলি অ্যাকসেপ্ট করছেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর, কিংবা তিনি যদি নির্বাচন থেকে সরে না দাঁড়ান, তার মধ্যে যে মেন্টাল ল্যাপস পরিলক্ষিত হচ্ছে, তিনি কথা বলতে পারছেন না, ভুলে যাচ্ছেন এবং তার জনপ্রিয়তা দিন দিন কমছে। সো ইনক্যাপাসিটেটের এই ফ্রেজটা ক্যান বি ইনভোকড। ইভেন তিনি যদি নির্বাচিতও হয়ে যান, তারপরও কিন্তু এটা ইনভোক করার সময় রয়েছে। সো এটা আমি প্রক্রিয়াটা, মানে দ্বিতীয় উপায়টা হচ্ছে বাইডেন না চাইলেও তাকে বাধ্য করা, মানে তিনি তার দায়িত্ব পালন করতে পারবেন না এই গ্রাউন্ডে তাকে রিপ্লেস করা, এবং এটার এখতিয়ারও ডিএনসির রয়েছে। সো আপনি যে এই কথা বলছিলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে দিস ইলেকশন ইজ এ ভেরি কনসিকুয়েন্সিয়াল ইলেকশন। এই নির্বাচনের যেই ইম্প্যাক্ট, এটা ভবিষ্যতে অনেক কিছু চেঞ্জ করে দিবে। ইভেন আমেরিকার গণতন্ত্র হুমকির মধ্যে পড়বে। আমরা সুপ্রিম কোর্টের জাজদের যেই একেবারে মানে কি বলা যায় যে বিবেকহীন যে ইমিউনিটি সম্পর্কে জাজমেন্টের কথা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের যে ইমিউনিটির কথা তারা বলেছেন, সো এই ধরনের জাজমেন্ট এসেছে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের প্রতি অ্যাবসলিউট আনুগত্যের কাছ থেকে। সো এরকম ইমিউনিটি যদি ডোনাল্ড ট্রাম্পের মতো একজন ফ্যাসিস্ট ব্যক্তিকে দেয়া হয়, সেখানে কিন্তু গণতন্ত্রের আর শেষ কিছু বলে থাকে না। সো এজন্য এই নির্বাচনটা খুবই কনসিকুয়েন্সিয়াল, এবং এই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টিকে এমন ক্যান্ডিডেট চুজ করতে হবে যে ক্যান্ডিডেটের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প তার যে এক্সট্রিম রাইট উইং রেসিস্ট বিগেটেড ফলোয়ার আছে তাদেরকে লেলিয়ে দিতে না পারে। এজন্য সব দিক বিবেচনা করে ক্যান্ডিডেট দেওয়াটাই, কারণ এটা কোনো স্বাভাবিক নির্বাচন হবে না, এটা এক্সট্রিমলি টক্সিক একটা নির্বাচন হবে। এজন্য ডেমোক্রেটিক পার্টির জন্য, শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু ডেমোক্রেটিক পার্টির জন্য সেফ ক্যান্ডিডেট হলো হোয়াইট
স্ট্রেট, মানে যে নামগুলো বললাম এর মধ্যে আপনার বিচারে এই ক্রাইটেরিয়া ফুলফিল করে, অনেকেই এই ক্রাইটেরিয়া ফুলফিল করে। তবে সবচেয়ে ন্যাশনালি অ্যাকসেপ্টেবল ক্যান্ডিডেট মোস্ট প্রবাবলি উড বি গ্যাভিন নিউসাম, যিনি ক্যালিফোর্নিয়াকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন কোভিডের মধ্যে এবং অন্য সময়গুলোতেও আমরা দেখেছি। যদিও ক্যালিফোর্নিয়ার কিছু পলিসির ব্যাপারে বিতর্ক রয়েছে, কিন্তু ক্যালিফোর্নিয়া স্টেট হিসাবে সবচেয়ে সাকসেসফুল স্টেট, সবচেয়ে বেশি বাজেট সারপ্লাস তাদের রয়েছে এবং গ্যাভিন নিউসামের ব্যক্তিগত ক্যারিশমাও রয়েছে। মামুন ভাই যেটা বললেন যে তিনি ডিসেন্টিসের সাথে ন্যাশনালি ডিবেট করেছেন, সবার কাছে তিনি পরিচিত। সো গভর্নর গ্যাভিন নিউসাম উড বি এ ভেরি গুড ক্যান্ডিডেট। এর বাইরে যাদের নাম এসছে, অফকোর্স ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নাম এসছে, শি ইজ এ ভেরি গুড ক্যান্ডিডেট। কিন্তু বিগত 3 বছরে তিনি জো বাইডেনের চেয়েও সম্ভবত জরিপে তার অবস্থান কিন্তু ভালো না। ওটাই বলছিলাম যে জো বাইডেনের মানে শি ওয়াজ এ ভেরি সাকসেসফুল ওয়ান টাইম সেনেটর হিসেবে তার ভূমিকা, তিনি যে মানে খুব সাহসী ভূমিকা পালন করেছেন এবং তিনি ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হিসেবে যে ভূমিকাগুলো পালন করেছিলেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে কিন্তু আমরা সেই ভূমিকাটা দেখিনি। যার কারণে ব্যক্তিগতভাবে আমি কমলা হ্যারিসকে খুবই পছন্দ করি এবং আমি মনে করি যে ভবিষ্যতে তার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার সুযোগ আসবে। তাকে সীমান্তের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেখানে তিনি ব্যর্থ হয়েছেন। কিন্তু গর্ভপাত যে একটা বড় বিষয়, নারী অধিকার যে একটা বড় বিষয়, আপনার ক্ষুদ্র উদ্যোক্তা যে একটা বড় বিষয়, এসব ব্যাপারে তো তিনি সারা দেশ চষে বেরিয়েছেন এবং যথেষ্ট কাজ করেছেন। হ্যাঁ, তিনি এগুলো করেছেন, কিন্তু যেটা বলছিলাম যে তিনি জনপ্রিয়তাতে তার খুব বেশি জনপ্রিয়তা তিনি অর্জন করতে পারেননি বিগত 4 বছরে। এবং সবচেয়ে প্রথমে যে কথাটা বলেছিলাম যে এই নির্বাচনে ডেমোক্রেটদের একজন সেফ ক্যান্ডিডেট দিতে হবে, একজন মহিলা যিনি মাইনরিটি, তাকে ট্রাম্পের অনুসারীদের আক্রমণের মুখে এইভাবে ফেলে দেওয়াটা ঠিক হবে না। এর বাইরে অনেক ভালো ক্যান্ডিডেট রয়েছে, জশ শাপিরো। বাকি ক্যান্ডিডেটদের সম্পর্কে আপনার মতামত শুনবো এবং মামুন ভাইয়ের কাছে এই সব ক্যান্ডিডেটদের মধ্যে থেকে পছন্দের অগ্রাধিকার তালিকায় কারা আছেন ওনার মতে সেটাও শুনবো। তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, ফিরে এসে বাকি আলোচনা শুনবো। যারা অনুষ্ঠান দেখছেন আশা করছি আমাদের সাথেই থাকবেন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আজকে আমরা কথা বলছি প্রেসিডেন্ট বাইডেনের প্রার্থিতা প্রত্যাহার নিয়ে। আমাদের সাথে আছেন ডক্টর নাকিবুর রহমান এবং শেখ আল মামুন। ডক্টর নাকিবুর রহমান, আপনি শেষ করবেন। আপনি প্রার্থীদের সম্পর্কে নিউসমকে সবার আগে এগিয়ে রাখছিলেন, তারপরে আপনি কামালা হ্যারিসের কথা বলছেন। কামালা হ্যারিসকে বাদবাকি যেসব প্রার্থীর নাম আমি বললাম বা আলোচনা এসছে, তাদের চেয়ে বেশি সম্ভাবনাময়? না, ডেফিনেটলি আরো যে নামগুলা প্রমিনেন্ট, ডেফিনেটলি গ্রেটেন হুইচমার, মিশিগানের যিনি আপনার স্টেটের গভর্নর রয় কুপারের নাম কিন্তু খুব বেশি আসছে না, মানে উইচ সারপ্রাইজেস মি। সম্ভবত তিনি ইন্টারেস্টেড না, কিন্তু আমি নর্থ ক্যারোলাইনাতে যেহেতু থাকি, কিন্তু বিভিন্ন গণমাধ্যমে কিন্তু নিউসমের পরে অনেকেই কুপারের নাম উল্লেখ করেছেন বিভিন্ন গণমাধ্যমে। সেটা আসা উচিত, মেরিট অনুযায়ী আসা উচিত। যদিও ন্যাশনালি রয় কুপারকে মানুষ সেভাবে চেনে না, কিন্তু রয় কুপারের ব্যাপারে আমি যে ফ্যাক্টটা শেয়ার করতে চাই সবার সাথে, যে যেরকম প্রতিকূলতার মধ্যে দিয়ে তিনি গভর্নরশিপটা চালিয়েছেন। তিনি নর্থ ক্যারোলাইনার গভর্নর, যেটা হাউস এবং সেনেট দুইটাই রিপাবলিকানরা নিয়ন্ত্রণ করে, এবং এই বছর লাস্ট 2 বছরে শুধু নিয়ন্ত্রণই করে না, তারা এমনভাবে নিয়ন্ত্রণ করেছে যে একজন ডেমোক্রেটিক স্টেট সেনেটর তিনি দল ত্যাগ করে রিপাবলিকান পার্টিতে জয়েন করার কারণে রিপাবলিকানদের ভেটো প্রুফ মেজরিটি ছিল, যে ইভেন গভর্নর কিছু করতে পারবে না। এরকম একটা স্টেটে তিনি সাকসেসফুলি 2 দলকেই ম্যানেজ করে, যেভাবে তিনি নর্থ ক্যারোলাইনাকে একটা সারপ্লাস স্টেট, আমেরিকার 3টা স্টেটের মধ্যে নর্থ ক্যারোলাইনা একটা, যেখানে সারপ্লাস বাজেট আছে। সুতরাং তার যোগ্যতা ডেফিনেটলি অনেক বেশি, কিন্তু আমি জানি না কি কারণে তিনি ন্যাশনাল হাইলাইট পাচ্ছেন না। তবে ব্যক্তিগতভাবে গ্যাভিন নিউসামের পরেই আমি রয় কুপারকে দেব। জশ শাপিরো ডেফিনেটলি ভালো যোগ্যতা সম্পন্ন, কিন্তু তিনি কিন্তু ওয়ান টার্মও না, তিনি কেবল গভর্নর ইলেক্টেড হয়েছেন, 2 বছর হলো গভর্নর ইলেক্টেড হয়েছেন। এবং বাদবাকি নাম যেগুলো আসছে, রাফায়েল ওয়ার্নক, কোরি বুকার, এই সবগুলাই কিন্তু ওই মাইনরিটি ক্যাটাগরির মধ্যে পড়ে, যাদের এই নির্বাচনে যদি তারা প্রার্থী হন, ডোনাল্ড ট্রাম্পের একেবারে কি বলা যায় যে
ডোনাল্ড ট্রাম্পের আক্রমণের এমন শিকার হবেন যে দে উইল নট ইভেন এবল টু ক্যাম্পেইন। সো মিশেল ওবামা ইজ এ ভেরি গুড ক্যান্ডিডেট, এবং আমি বিশ্বাস করি যে মিশেল ওবামা উইল সামডে বি দ্য ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেট, বাট হার টাইম ইজ নট নাও। কারণ একে তো তিনি মহিলা, তারপরে তিনি হলো আফ্রিকান আমেরিকান, সুতরাং তার বিরুদ্ধে যেভাবে ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করবেন সেই আক্রমণ সামাল দেওয়ার মতো মেকানিজম তৈরি করতেও সময় লাগবে। সুতরাং আমার মনে হয় না যে তিনি খুব ভায়াবল ক্যান্ডিডেট, যদিও জনপ্রিয়তা জরিপে তিনি এগিয়ে থাকবেন। ডেফিনেটলি সমস্ত ক্যান্ডিডেটের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় মিশেল ওবামা হবেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিজয়ী হওয়ার জন্য যেই জিনিসগুলোর প্রয়োজন, আমার মনে হয় গ্যাভিন নিউসাম ইজ প্রবাবলি দ্য বেস্ট অন দ্যাট রিগার্ড। এবং আরেকটা জিনিস আমি শেষ করতে চাই এটা বলে যে ইভেন যারা গাজার ম্যাসাকারের ব্যাপারেও যাদের প্রশ্ন রয়েছে ওভারঅল ডেমোক্রেটিক পার্টির মধ্যে, ডেমোক্রেটিক পার্টির ভূমিকার ব্যাপারে, তারাও কিন্তু গভর্নর নিউসামের ব্যাপারে কিছুটা খুশি হবেন, এই কারণে যে গভর্নর নিউসাম হলেন প্রথম আমেরিকার গভর্নর যিনি সরাসরি গাজাতে কিন্তু সাহায্য পাঠিয়েছেন ক্যালিফোর্নিয়া স্টেটের, মানে বাইডেনের যে সংকটটা গাজাকে নিয়ে সেটা তিনি ওভারকাম করতে পারেন, তিনি রেকগনাইজ করেছেন, এবং তিনি শুধু কথা বলেই সীমাবদ্ধ থাকেননি, তিনি সাহায্য পাঠিয়েছেন। সর্বপ্রথম আমেরিকার পক্ষ থেকে ক্যালিফোর্নিয়া, স্টেট অফ ক্যালিফোর্নিয়ার পক্ষ থেকে তিনি সাহায্য পাঠিয়েছিলেন গাজাতে। সুতরাং এটাও একটা, যদিও তার সাথে জায়নিস্টদের সম্পর্ক রয়েছে যেটা সমস্ত পলিটিশিয়ানদের সাথেই আছে, কিন্তু তারপরও ডেফিনেটলি তিনি প্রো প্যালেস্টাইনি যে ক্রাউড এবং ইয়াং ক্রাউড তাদের সাথে কানেক্ট করতে পারবেন অনেক ভালোভাবে। জি, শেখ আল মামুন, এই বিষয়টাতেই বাইডেনের আপনার শারীরিক, মানসিক এবং কথা বলার সক্ষমতা নিয়ে তো তার প্রার্থিতা প্রত্যাহারের কথা এসছে, কিন্তু বাইডেনের সবচেয়ে বড় সংকট তো হচ্ছে গাজা যুদ্ধে তার ভূমিকা। সেটি নানানভাবে, নানান জরিপে, নানান জনমতে, নানান স্টেটে নানানভাবে আমরা দেখেছি যে নির্বাচনে এটা একটা বড় সমস্যা তার। যদি বিকল্প প্রার্থী আসে, যেটা প্রফেসর নাকিব রহমান বলছিলেন যে গ্যাভিন নিউসাম হলে পরে এই জায়গাটা কিছুটা কাটিয়ে উঠতে পারবেন, অন্য কেউ যদি বিকল্প প্রার্থী হয়, বাইডেনের এই গাজা যুদ্ধের লেগেসি তো তাকে বহন করতে হবে নাকি? Well, there is absolutely. এখনো we talk about the George Bush, সে যেভাবে ইরাকে যেভাবে লোক more than 100,000 লোককে সে মারছে, we still, যদি আমেরিকা যদি ওই মানে ওই লিস্টে না থাকতো, যে মানে ইন্টারন্যাশনাল যে ক্রিমিনাল ইস্যু না থাকতো, তাহলে অবশ্যই তাকেও কিন্তু ট্রাই করা হতো, তাকে অবশ্যই দায় ভার করতে। কিন্তু কথা হচ্ছে যে এই মুহূর্তে a lot of Muslim people are not going to vote for Biden, frankly. We have talked so many people, my family, friends, neighbors, they always, even though they support Democratic Party, but তারা কিন্তু বাইডেনকে ভোট দেওয়ার জন্য রেডি না। সো যদি এখানে যদি ফেসটা চেঞ্জ হয়, গেভিন নিউসাম এবং আমার মনে হয় যে গ্রেটসেন উইটমার would be the very good vice president, because we need a female person along with the male into the presidential election. So those two would be really good. So এখানে যদি বাইডেন না থাকে, then অবশ্যই there's going to be a lot of Muslim people who's going to vote for him, especially Wisconsin, Pennsylvania, এবং there's a higher possibility গ্যাভিন নিউসামের যে সিলেক্ট করবে ভাইস প্রেসিডেন্টকে, সে ডেমোক্রেটিক পার্টি থেকে উইন করার জন্য অনেক পসিবিলিটি আছে, বিকজ হি ডিড সো মাচ। আমাদের ডক্টর নকিব হোসেন যেটা বললেন যে definitely California is one of those has bigger economy than the Germany and any other country in the Europe. এবং আমেরিকার 20% economy is depending on the California. It's not only that economy, এবং তাদের যে সব চিন্তা ভাবনা environmental purpose হোক, অনেক ব্যাপারে they are way more advanced than many states in the United States. So অবশ্যই he has the quality, he's been proven, যদিও তার কিছু জিনিস আছে baggage, but overall he could be the best candidate right now. ছোট্ট করে জানতে চাইবো মামুন ভাই, আপনি গাজা যুদ্ধের বিষয়টা ব্যাখ্যা করলেন, বাইডেনের আরেকটা বড় সমস্যা নির্বাচনের ক্ষেত্রে, সেটি হচ্ছে বর্ডার বা ইমিগ্রেশন। বিকল্প প্রার্থীর ক্ষেত্রেও কি এই সংকটটা থাকবে? Well, California as অবশ্যই তাকে as a Democratic Party you have to be like tell the country, tell the people that what, we need to have a border, we cannot have the open border, we need the immigrant people, we are the immigrant country, we respect this, but it cannot be open, it has to be closed, it has to be systematically, California কিন্তু অনেক লোক আমরা জানি যে ফার্মার যে ভিসার মাধ্যমে কিন্তু প্রচুর লোক, হাজার লোক কিন্তু মেক্সিকো থেকে, সেন্ট্রাল আমেরিকা থেকে তারা আসে, তারা 3 মাস 6 মাস কাজ করে আবার তারা তাদের দেশে ব্যাক করে আবার আসে। সো উই নিড টু হ্যাভ সাম সিস্টেম
that people could come and go work here legally, not illegally, because illegally it created a huge burden for not only Arizona, California, Texas. It also, we saw that যেটা অন্যান্য স্টেটে ছড়িয়ে পড়ে এই সমস্যা। হ্যাঁ, নিউ ইয়র্কের জন্য it is a very challenging situation. তাদেরকে একজন শেল্টারে রাখা, it cost $3,000 per month. আমরা জানি যে এটা we don't have enough money right now, frankly. জি, অনেক অনেক ধন্যবাদ জনাব শেখ আল মামুন, অনেক ধন্যবাদ ডক্টর নাকিবুর রহমান আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং চমৎকার বিশ্লেষণ করার জন্য। আবারও নিশ্চয়ই কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। যারা অনুষ্ঠান দেখছিলেন শুরু থেকে বা পরে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।